আসসালামু আলাইকুম সবাইকে। আমি লুৎফুন্নাহার আনিকা এবং তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা উপসর্গ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তো আমাদের আলোচনা শুরু করা যাক। দেখো, উপসর্গ কাকে বলে সেটাই আমরা একটু জানার চেষ্টা করি। উপসর্গ কি? যে কিছু অব্যয়সূচক শব্দাংশ বাংলা ভাষায় এবং যা বাক্যে বা যেগুলো বাক্যে পৃথকভাবে স্বাধীন কোনো পদ হিসেবে ব্যবহৃত হয় না, এবং বরং যে কাজটা করে তারা হচ্ছে বিভিন্ন শব্দের শুরুতে আশ্রিত হয়ে ব্যবহৃত হয়, এবং এগুলোই কিন্তু আসলে কি উপসর্গ। তো উপসর্গে কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, তবে এগুলো শব্দের পূর্বে ব্যবহৃত হয়ে শব্দের অর্থের পরিবর্ধন বা সংকোচন সাধন করে। তো উপসর্গ কিন্তু কি নয়, কোনো শব্দ নয়, বরং শব্দাংশ। এটি শুধুমাত্র শব্দের শুরুতে যোগ হয়। খেয়াল রাখতে হবে, উপসর্গ শুধু শব্দেরই আগে বসে, কোনো শব্দাংশের আগে বসে না। সুতরাং যে শব্দকে ভাঙলে বা সন্ধি বিচ্ছেদ করলে কোনো মৌলিক শব্দ পাওয়া যায় না, তার শুরুতে কোনো উপসর্গের মতো শব্দাংশ থাকলেও সেটি উপসর্গ নয়। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, ঠিক আছে। এক্ষেত্রে নতুন শব্দের সঙ্গে মৌলিক শব্দটির কোনো অর্থগত সম্পর্ক নাও থাকতে পারে। তো এখন আমরা উপসর্গের বৈশিষ্ট্য খেয়াল করার চেষ্টা করি। দেখো, উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই বা অর্থ নেই, কিন্তু অন্য কোনো শব্দের আগে বসে নতুন শব্দ তৈরির ক্ষমতা বা অর্থদ্যোতকতা আছে। যেমন আর হচ্ছে একটা উপসর্গ যার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এটি যখন চোখের আগে বসবে তখন একটা নতুন শব্দ আর চোখে তৈরি করে, যার অর্থ বাঁকা চোখে। তো এই যে একটা জিনিস খেয়াল করছো যে আর এর কি নাই, অর্থবাচকতা নেই, অথচ দেখা যাচ্ছে আরেকটা শব্দের সঙ্গে যুক্ত হয়ে একটা কি নতুন শব্দ তৈরি যে ক্ষমতা সেই তৈরি করছে কিন্তু। তো এই বিষয়টা কিন্তু উপসর্গের কি বিউটি বলা যায় বা সৌন্দর্য বলা যায়। তো অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আর উপসর্গটি চোখের শব্দের অর্থের পরিবর্তন করেছে। আবার এটি যখন দেখা যায় পাগলার আগে বসে, তখন এটি তৈরি করে আর পাগলা, যার অর্থ পুরোপুরি নয় বরং খানিকটা পাগলা, এবং এখানে পাগলা শব্দের অর্থের সংকোচন ঘটেছে। আবার গড়া শব্দের আগে বসে তৈরি করে আর গড়া শব্দটি, যার অর্থ আস্তাবল। এখানে আবার শব্দের অর্থ পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে। অর্থাৎ দেখা যাচ্ছে উপসর্গের নিজস্ব অর্থবাচকতা না থাকলেও অর্থদ্যোতকতা আছে, এবং উপসর্গ অন্য কোনো শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা উপসর্গের যে প্রকারভেদ সেগুলো একটু দেখার চেষ্টা করি। বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ মূলত কত প্রকার? 3 প্রকার, যথা বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। আমরা যদি বাংলা উপসর্গের ক্ষেত্রে দেখি, তো বাংলা ভাষায় বাংলা উপসর্গ মোট কতটি? 21টি। আমরা 21টি কিভাবে মনে রাখবো? 21শে ফেব্রুয়ারি দিয়ে মনে রাখতে পারি, কেননা হচ্ছে সে সময় আমরা বাংলা ভাষার জন্য লড়েছি। তো ভাষার দাবি আদায়ে যেহেতু 21শে ফেব্রুয়ারি দিনটি স্মরণীয়, তো সেই ক্ষেত্রে বাংলা উপসর্গ 21টি সেভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। তো বাংলা উপসর্গ সবসময় খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দের পূর্বে ব্যবহৃত হয়। এবং বাংলা উপসর্গগুলো কি কি? যেমন অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই ক্ষেত্রে আবার 4টা এমন উপসর্গ আছে বাংলায় যেগুলো আবার তৎসম উপসর্গের সাথে মিল, যেমন আ, যেমন সু, যেমন বি, যেমন আরেকটা আছে সেটা হচ্ছে নি, আশু, বি, নি। এই 4টে উপসর্গ বাংলায়ও যেমন আছে, আবার তৎসমতেও আছে। আমরা তৎসম উপসর্গে গেলেই তোমরা দেখতে পাবে। তো তৎসম বা সংস্কৃত উপসর্গ কি? সংস্কৃত ভাষায় যেসব শব্দ তৎসম শব্দের মতো অবিকৃত অবস্থায় হুবহু বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে তৎসম বা সংস্কৃত উপসর্গ বলে, এবং তৎসম উপসর্গ শুধু তৎসম শব্দের আগে বসে। তৎসম উপসর্গ মোট 20টি, যেমন প্র, পরা, অপ, সম, নি, অনু, অপ, নীল, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। এখানেও খেয়াল করো, আ আছে, সু আছে, বি দেখো, বি কোথায়? বি এখানে, নি এখানে। তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু বাংলায়ও ছিল, আবার তৎসমতেও আছে। এইবার আমরা একটু
সেই বিষয়টি এখানে আলোচনা করছি যে আশুবিনী এই 4টি উপসর্গ তৎসম এবং বালো উভয় উপসর্গ হিসেবেই ব্যবহৃত হয়। রূপের বদল না হলেও এই 4টি উপসর্গকে বালো উপসর্গ বলার কারণ তৎসম শব্দের সঙ্গে ব্যবহৃত হলে সেই উপসর্গকে তৎসম উপসর্গ, আর তদ্ভব বা খাঁটি বাংলা শব্দের সঙ্গে ব্যবহৃত হলে সেই উপসর্গকে বাংলা উপসর্গ বলা হয়। তাই এই উপসর্গগুলো যখন তদ্ভব শব্দের সঙ্গে ব্যবহৃত হয় তখন সেগুলোকে বলা হবে বাংলা উপসর্গ, আর যখন তৎসম শব্দের সঙ্গে ব্যবহৃত হবে তখন সেক্ষেত্রে বলা হবে তৎসম বা সংস্কৃত উপসর্গ। যেমন আলুনি, খেয়াল করো, আলুনিতে আ হচ্ছে বাংলা উপসর্গ, হ্যাঁ, কেননা হচ্ছে লুনিতে কি, লুনি মানে লবণ কম বোঝাচ্ছে, তো লুনি হচ্ছে দেখা যাচ্ছে বাংলা শব্দ, এক্ষেত্রে আলুনির আ হচ্ছে বাংলা উপসর্গ। আকণ্ঠ, ঠিক আছে, এক্ষেত্রে আ সংস্কৃত, কারণ কণ্ঠ যেটা আছে সেটা হচ্ছে তৎসম শব্দ, তো আ হচ্ছে তৎসম উপসর্গ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমরা বিদেশি উপসর্গ সম্পর্কে একটু জানি। তো বিভিন্ন বিদেশি ভাষার সঙ্গে সঙ্গে যেসব ভাষার কিছু কিছু উপসর্গ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোই বিদেশি উপসর্গ, এবং এইসব বিদেশি ভাষার উপসর্গগুলোই বিদেশি উপসর্গ। তবে এই উপসর্গগুলো বাংলা বা সংস্কৃত উপসর্গের মতো নিয়ম মানে না, এগুলো যে কোনো শব্দেরই সঙ্গে যুক্ত হতে পারে। তো বিদেশি উপসর্গের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, কারণ সময়ের সঙ্গে সঙ্গে বিদেশি শব্দের মতোই নতুন নতুন বিদেশি উপসর্গ বাংলায় গৃহীত হচ্ছে। এবার আমরা ফার্সি উপসর্গের কথা খেয়াল করি, যেমন কার, দর, না, নিন, ফি, ব, বে, বর, ব, কম, এগুলো কি ফার্সি উপসর্গ। আরবি উপসর্গগুলো যদি দেখি, আম, খাস, লা, গড়। আম হচ্ছে সাধারণ অর্থে ব্যবহৃত হয়, যেমন আম দরবার, আম মুক্তার। খাসের কথা যদি খেয়াল করি সেক্ষেত্রে এটা বিশেষ অর্থে, যেমন খাস মহল, খাস খবর, খাস কামরা, খাস দরবার। আর লায়ের কথা যদি খেয়াল করি, লা মানে না, যেমন লা জবাব, লা খিরাজ, লাওয়ারিশ, লাপাত্তা, ঠিক আছে। গড়ের কথা যদি খেয়াল করি সেক্ষেত্রে অভাব, গড় মিল, গড় হাজির, গড় রাজি। তো গড়ের কথা যখন খেয়াল করছো এখানে বুঝতেই পারছো যেটা অভাব বোঝাচ্ছে। তো এইবার আমরা কিছু ইংরেজি উপসর্গ দেখার চেষ্টা করব। যেমন দেখো, এই যে ফুল অর্থাৎ পূর্ণ বোঝায়, হ্যাঁ, যেমন ফুল হাতা, ফুল শার্ট, ফুল বাবু, ফুল প্যান্ট। হাফ অর্থাৎ আধা বোঝায়, যেমন হাফ হাতা, হাফ টিকেট, হাফ স্কুল, হাফ প্যান্ট। হেড মানে প্রধান বোঝায়, যেমন হেডমাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত, হেড মৌলবী। সাব মানে অধীন বোঝায়, যেমন সাব অফিস, সাব জজ, সাব ইন্সপেক্টর। আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা উর্দু হিন্দি উপসর্গ দেখার চেষ্টা করি, যেমন হর, হর মানে হচ্ছে প্রত্যেক, হর রোজ, হর মাহিনা, হর কিসিম, হর হামেশা, হরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল মূলত উপসর্গ নিয়ে আলোচনা, এবং এই আলোচনা থেকে তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।